ভাই, আপনারা তো এই তেলবাজ চাটুকর ভাইটিকে চিনেন তাই না, যিনি তেল ফেল ছাড়া কাঁচা শাক সবজি খাওয়ার জন্য বিখ্যাত। তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া নাটক ব্যাচেলর পয়েন্টে বিভিন্ন সময় 19-20 ডায়লগ দিয়ে বস্তিবাসীর কাছে ভাইরাল হয়েছিলেন। এখান থেকেই তাকে অনেকে পাশা ভাই হিসেবেও চিনে, আবার কেউ এতিম আকবর নামেও চিনে। কোটা আন্দোলনের সময় দেশ যখন পুরো উত্তাল ছিল, ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হচ্ছিল, তখন তার নামের এক পেজ থেকে ছাত্রদের পক্ষ নিয়ে অনেক ধরনের লেখালেখি করা হচ্ছিল, পুরো সিস্টেমটাকে ধুয়ে দিচ্ছিল। সবাই ভেবেছিল গুরু মার্জুক ভাই হয়তো স্টুডেন্টদের পক্ষে থেকে ভার্চুয়াল যুদ্ধ করছেন, তাই মানুষ তো তাকে মাথায় তুলে নাচা শুরু করেছিল। নাচতে নাচতে এক পর্যায়ে দেখা গেল এসব পোস্ট তিনি করেন নাই। যে পেজ থেকে করা হয়েছে সেই পেজের তার নিয়ন্ত্রণ নেই। সেটা কে নিয়ন্ত্রণ করে, এসব পোস্ট কে করে, সেটা জানতে আর বিচার চাওয়ার জন্য হাউন আঙ্কেলের ভাতের হোটেলে আসছিল পাশা ভাই, যাকে মানুষ মাথায় তুলে এত নাচলো, যাকে যুব সমাজ আইডল মনে করত। আর সে ছাত্রছাত্রীদের বিপদের সময় পাশে থেকে একটা পোস্ট তো দেনই নাই, বরং তার নামের ফেক পেজ থেকে করা পোস্টের বিচার নিয়ে হাউন আঙ্কেলের ভাতের হোটেলে ওরফে আবাসিক হোটেলে চলে এসেছিলেন। যেই সময় ছাত্রছাত্রীরা নিজেদের প্রাণের মায়া না করে রাস্তায় নেমে এসেছিল, সেই সময় আমাদের গুরু পাশা ভাই নিজের পাছা বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। এ যেন নিজে বাঁচলে বাপের নাম কথার বাস্তব উদাহরণ। তবে পাশা ভাই যার কাছে বিচার নিয়ে গিয়েছিলেন, যার হোটেলে ভাত খেয়েছিলেন, তার অবস্থাই তো এখন ভালো না। তাকে এখন মানুষ যেখানে পাচ্ছে সেখানেই গণধোলাই দিচ্ছে। এক সময় যাকে দেখে মানুষ ভয় পাইতো, আর এখন সে নিজেই মানুষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। ক্ষমতা মানুষকে কই থেকে কই নিয়ে যায় একবার ভেবে দেখেছেন? আমাদের পাশা ভাই ভেবেছিল এই সরকারকে তো এখন পর্যন্ত কেউ নামাতে পারে নাই, তাহলে আজীবনেও কেউ নামাতে পারবে না। তাই সে আগেই ভাতের হোটেলে এসে সারেন্ডার করে গেছে। এমন একজনের কাছে সারেন্ডার করছে যিনি নিজেই একজন দুর্নীতিবাজ, যিনি বাপের ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেখিয়ে চাকরিতে যোগদান করেছেন। একজন লেখকের কাছে মানুষ কখনো এই ধরনের চাটাচাটি আর ভীতু মন মানসিকতা আশা করে না। এ যুগের মানুষ হয়তো এই লোকটাকে পাশা ভাই আর এতিম আকবর নামেই চিনে, কিন্তু তাকে যারা অনেক আগে থেকে চিনে তারা তাকে এসব ফালতু নাম আর কিছু ফালতু নাটকের জন্য চিনে না। তার অনেক পরিচয় আছে। তিনি একজন লেখক, কবি, গীতিকার, গায়ক ও অভিনেতা। মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ধরে তিনি সর্বপ্রথম অভিনয়ের জগতে পা রাখেন। আমাদের গুরু জেমসের গাওয়া 7-8টা গান তিনি লিখেছেন। আইয়ুব বাচ্চুর গাওয়া অনেক গান তিনি লিখেছেন, কিছু বই লিখেছেন তিনি। বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ গানের লিরিক্স যিনি লিখেছেন, তাকেই বাংলাদেশ পিছিয়ে যাওয়ার সময় খুঁজে পায় নাই। এটা ভাবতেই অনেক সময় অবাক লাগে। এমন একজন গুণী মানুষ কোন বাতাসের সাথে মিশে নষ্ট হয়ে গেল। আর হারিয়ে ফেললাম আমাদের পুরনো গীতিকারকে, আর পেলাম এখন অশ্লীল পাশা ভাইকে, যিনি সমাজের যত অপকর্মজনিত অভিনয় আছে সেখানে তিনি অভিনয় করেন। যেই মানুষটা এত সুন্দর সুন্দর গানের গীতিকার, সেই মানুষটার মুখ থেকে যদি এই যৌনকর্মীর ছেলে একেবারে ভৈরা দিমু কইলাম, বিন্দাইয়া দিমু, এই ধরনের আজে বাজে ডায়লগ বের হয়, তাহলে তার ফ্যান হিসেবে একজন মানুষের কতটা খারাপ লাগতে পারে। তবে আমরা এসব ডায়লগ ছাড়াই ভিডিও বানাই। আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করুন ও সুস্থ বিনোদন নিন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমরা যেমন অতীতে স্মৃতি ফেলে আসছি, তেমনি আমাদের দেশের কিছু কিংবদন্তি রাইটাররাও তাদের ভালো কাজগুলো পেছনে ফেলে দিয়ে চাটার দলে যুক্ত হয়ে গেছেন।